প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টাইমলাইন বাংলাদেশে। আমি কাজী জেসিন। দর্শক, আমরা একটা ভয়ানক অনিশ্চয়তার মধ্যে এই সময়টাতে আছি। একদিকে আমাদের সাধারণ মানুষের মধ্যে আছে আকাঙ্ক্ষা, গণতন্ত্রের উত্তরণের জন্য পথ চেয়ে থাকা রাজনীতিবিদদের মধ্যে। আরেক দিকে আমরা দেখছি মবের সংখ্যা, অনিরাপত্তার আশঙ্কা। এরকম একটি সময় আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে কথা বলবো সরকারের ভূমিকা নিয়ে। কোথায় দাঁড়িয়ে আসলে আজ বাংলাদেশ? আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মওদুদ আলমগীর পাভেল, আছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান, এবং আছেন সাংবাদিক এবং বিশ্লেষক মুক্তাদির রশিদ রোমিও। মুক্তাদির রশিদ সময় দেওয়ার জন্য আমি ডক্টর জাহিদুর রহমান, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। ঘটনাটা আমরা যদি 2 দিনের ঘটনা দেখি, অত্যন্ত মর্মান্তিক ঘটনা যে ওসমান হাদিকে এভাবে শহীদ হতে হলো, তাকে হত্যা করা হলো। কিন্তু এরপর ওসমান হাদির হত্যার পরের যে ঘটনাগুলো আমরা যদি ক্রমান্বয়ে দেখতে থাকি, দুটি সংবাদ মাধ্যম পুড়িয়ে দেয়া, আরও বেশ কিছু জায়গায় হামলা হওয়া, এই যে মব হওয়া এবং সেটাকে সরকার নিয়ন্ত্রণ করতে না পারা, এই বিষয়টা আমি আপনার কাছে আগে শুনতে চাই। আপনি কিভাবে দেখছেন আসলে? ধন্যবাদ আপনাকে। একটা কথা বলা হয় যে কোনো একটা ঘটনা যখন ঘটে, ওটার বেনিফিশিয়ারিকে একটু দেখা দরকার। ওসমান হাদি কোনো একটা হঠাৎ করে কোথাও স্পন্টেনিয়াসলি কোনো একটা পরিস্থিতিতে পড়ে খুন হয়ে গেছেন তা না, তাকে কিভাবে পরিকল্পনা করে খুন করা হয়েছে আমরা জানি। তাহলে নাম্বার 1, ওসমান হাদিকে পরিকল্পিতভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং সেটা সফল হয়েছে তারা। 2 হচ্ছে, এটাকে কেন্দ্র করে পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটলো, অ্যাপারেন্টলি মনে হয় তারা ওসমান হাদির এই হত্যাকাণ্ডের ঘটনার বিরুদ্ধে দাঁড়িয়ে এগুলো করছেন। কিন্তু আমরা দেখব যদি ঘটনাগুলো মিলিয়ে ফেলি, এগুলো দিনের শেষে তার পারপাস সার্ভ করে যারা ওসমান হাদিকে হত্যা করতে চেয়েছে। এখন ওসমান হাদি কার কার চক্ষুশূল হতে পারেন, আমরা এক ধরনের পারসেপশন আমাদের আছে। আচ্ছা, পরবর্তীতে এটাকে কেন্দ্র করে যা যা হলো, বিশেষ করে কয়েকটা জায়গা, 2টো পত্রিকা, বাংলাদেশের লিডিং পত্রিকা, প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট, চিটাগং একজন ডেপুটি হাই কমিশনারের বাড়িতে হামলা, আরও 2-1জন আওয়ামী লীগের লোকজনের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ, এবং একই রকম ঘটনায় আমরা একটা জিনিস এড়িয়ে যাচ্ছি অনেকেই, একজন খুবই দরিদ্র মানুষ অবলম্বী, তাকে ইসলাম অবমাননার অভিযোগে পিটিয়ে এবং পুড়িয়ে হত্যা করা হয়েছে। ওসমান হাদির ঘটনায় এই জিনিসটা অনেকটা ধামাচাপা, লাশ পুড়িয়ে ফেলা হয়েছে একদম রাস্তার মধ্যে, মানুষ লাইভ করেছে। এই যে আপনি বলছেন যে প্রস্তুতি ছিল কেন, আমার প্রশ্নটা কোন জায়গায়? ওসমান হাদি হঠাৎ করে গুলি খেলেন, মরে গেলেন, সেটা একটা সিচুয়েশন। আরেকটা সিচুয়েশন হচ্ছে এরকম, উনি 6 দিন বেঁচে ছিলেন। শুধু সেটা না, ওসমান হাদি যেদিন ডেথ ডিক্লারেশন হলো তার আগের দিন প্রধান উপদেষ্টা একটা স্ট্যাটাস দিয়েছেন। তার শেষ বাক্য হচ্ছে, শুরু হয়েছে এটা যে সিঙ্গাপুরের একজন মন্ত্রী তাকে দেখে জানিয়েছেন এবং অবস্থা খুবই খারাপ। শেষ বাক্যে প্রধান উপদেষ্টা বলছেন দেশবাসীকে শান্ত থাকার জন্য তিনি বলছেন এবং দোয়া করতে বলছেন। তার মানে উনি প্রেডিক্ট করছেন কিছু একটা হতে পারে, জনগণের শান্ত থাকা উচিত। তার পরের দিকেই বিকেলবেলা ইনকিলাব মঞ্চের খুবই আলোচিত মানুষ, ওসমান হাদির পরে যিনি সবচেয়ে বেশি আলোচিত, ফাতিমা জুমা, ঢাকা ইউনিভার্সিটির ডাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদিকা, তিনি ওসমান হাদির অবস্থা খুব খারাপ, তিনি খুবই খারাপ অবস্থায় আছেন এবং তিনি ডাক আগেই দিয়ে রাখছেন যদি ওসমান হাদি মারা যায় তাহলে সবাই যেন শাহবাগে গিয়ে দেশ অচল করে দেয়। সো এরকম কতগুলো সিগন্যাল যখন সামনে থাকে, এরপর সরকার কেন প্রস্তুতি নিতে পারেনি? প্রশ্নটা আমরা সেই জায়গায় করছি। সেটা প্রথম আলো হোক, ডেইলি স্টার হোক, অন্য যে কোনো জায়গায়। এমনকি ওই দিন রাতে এগুলো ঘটনার পরদিন আবার উদীচীতে হামলা হয়েছে, এটা কিন্তু একই দিনও না। যদিও প্রকাশ্যে হুমকি দিয়েছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্র শিবিরের নেতার মধ্যে উদীচীর নামও ছিল, সব তো আপনি দেখছেন, জানছেন। সো ব্যবস্থা যখন সরকার নেয় না, তখন এই প্রশ্ন আসতেই পারে যে সরকার আসলে কি করতে চেয়েছে, সরকার এটা কেন হতে দিয়েছে কথাটা আমরা এভাবে বলতে চাই, এটা হতে দেয়া হয়েছে, সেই প্রশ্ন তো আসলে আমরা করতেই পারি। এবং আবারও বলছি, আমরা হয়তো এভাবে ভাবছি না, যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে এবং যারা ওসমান হাদিকে হত্যার সাথে জড়িত, তারা আসলে মূলত একই সাথে অ্যালাইনড। এটাকে আলাদা করে দেখার কিছু, তারা মোটেও কেউ ওসমান হাদির এই হত্যাকাণ্ডে ক্ষুব্ধ এগুলো করেছে তা মনে করি না। আচ্ছা, আমি আসবো আবার আপনার কাছে। ডাকসুর নেতৃত্ব কিভাবে আপনার ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে তাদের ইট ভেঙে ফেলার হুমকি দিচ্ছে, রাস্তায় তারা আটকে গেছে, ঠিক আছে,
কিন্তু তারা বলছে যে ইট পর্যন্ত তারা খুলে নিয়ে যাবে। তারপরে কি কোনো ব্যবস্থা হয়েছে? হয়নি। সেভেন সিস্টার ইস্যুতে যখন কথা বলেছে হাসনাত, ভেরি ক্লোজ টু দিস গভর্নমেন্ট, কোনো ব্যবস্থা হয়েছে? তো তখন তো এক ধরনের প্রশ্রয় পেয়ে যায়। যখন আপনি প্রেশার গ্রুপ বলছেন এই মবকে, তখন তারা আরো আহ্লাদে একখান হয়ে যায়। এই কারণে যখন তারা শাহবাগে এসেছে, শাহবাগ 2 বা করেছে, তখন কিন্তু তাদেরকে বলা হয়নি বা তারা বলেনি যে আমরা কোনো জায়গায় ভাঙচুর করব না, কোনো অগ্নিসংযোগ করব না। আমরা দেখলাম ঠিক এইগুলা হচ্ছে, তখন রেভলিউশন লিখছে কোথাও, আজকেই যেন শেষ, নাও অ্যান্ড নেভার, এরকম একটা সিচুয়েশন। পাল্টা বিপ্লবী সরকার গঠন করার মতো বক্তব্যও আমরা বিভিন্ন ইউটিউব দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি। তার মানে এখানে একটা ব্যাড এলিমেন্ট ছিল, এবং যেই মানুষগুলো বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার আশেপাশে মব ক্রিয়েট করছে, তাদেরকে কিন্তু সুস্পষ্ট একটি রাজনৈতিক দলের ছাত্র সংগঠন পেট্রোনাইজ করছে। তো তখন এইগুলোর সাথে আপনি বলবেন যে ভাই এটা কোনোভাবে এটা সরকারের যে মানুষগুলো ক্ষুব্ধ ছিল তাদের ক্ষোভ, আর এই যে মানুষগুলো যে ক্ষোভ, দেখেন তাদের সাথে লিঙ্কড হয়, এবং এরাই ঘুরে ফিরে প্রথম আলোর যদি ফল থাকে, প্রথম আলো শুধু সাথে একদম বাইবেল তা আমি বলছি না, প্রথম আলোর অনেক ভুল আছে, অবশ্যই ভুল আছে, কিন্তু তাকে আক্রমণ করার প্রেক্ষাপট কারা করে দিল আমাদের ভিতরে কিছু সুশীল সাংবাদিক, আমাদের কিছু বুদ্ধিজীবী, এবং সর্বোপরি ওই ছাত্র সংঘ যারা সবখানে হুমকি দিয়ে বেড়াচ্ছে এবং সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। তার মানে সরকারের একটা বিশেষ গোষ্ঠী এটাকে প্রচন্ডভাবে সমর্থন দিচ্ছে। আর একটা বিষয় আপনি খেয়াল করে দেখবেন, ভাবে এই ধরনের কাজগুলোকে প্রমোট করা হচ্ছে খুবই স্পেসিফিকভাবে ফেসবুক, টুইটার, অন্যান্য সোশ্যাল মিডিয়াতে। কখনো দেখেছেন সেই দেশের যে অ্যাম্বাসেডর বা হেড অফ দ্য মিশন আছে তাদেরকে ডেকে বাংলাদেশের সরকার কখনো একটি কথা বলেছে যে আপনারা এই কাজটা করছেন, এটা আমাদের দেশের জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, আমার দেশের শৃঙ্খলা নষ্ট হচ্ছে, আমরা খুবই একটা ভালনারেবল, শেখ হাসিনা সবকিছু ডিস্ট্রয় করে রেখে গেছে, তারপরে আমরা কেবলমাত্র ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা করছি। মানে নট ওর্স দ্যান, আমি বলবো যে 71-এর পরে যে সিচুয়েশন ছিল, একটা সরকার চলে যাওয়ার পরে আমাদের নতুন করে সবকিছু করে, ইটস লাইক দ্যাট। আপনি সেই সময়ে মব তৈরি করছেন এবং সেই মবগুলোর সাথে আপনাদের পরিচিত মানুষগুলো জড়িত, যারা সরকারের কাছের মানুষ, যারা বলে নিজেরা প্রকাশ্যে বলেছে আমরা তো বলেছি ওনাকে দায়িত্ব দেওয়ার জন্য, ওনারা এই দায়িত্ব দিতে চেয়েছেন, এই সরকার আগ্রহী ছিল দিতে, তার মানে তাদের সাথে একটা নেক্সাস ছিল। সেই মানুষগুলোই যখন আমি দেখি যে এই ঘটনা ঘটাচ্ছে এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী রাত্রেবেলায় গিয়ে ওইখানে গুলি চালাবে, আর্মি গিয়ে গুলি চালাবে, 200-500 মানুষ মারা যাবে, পরের দিন রেভলিউশন করবে, ভাই আমরা এখন সেই সিচুয়েশনে নাই। উই ওয়ান্ট অ্যান ইলেকশন, সেই ইলেকশনটা যদি সুন্দরভাবে সাকসেসফুলি হয় তখন বাংলাদেশে। আমি এখানে কয়েকটা প্রশ্ন করতে চাই রোমিও। একটি হচ্ছে যে আপনি এখানে গোয়েন্দা কোনো ব্যর্থতা দেখেন কিনা, কারণ এরকম একটা প্ল্যান ছিল, শাহবাগে যখন আসলো সবাই জমায়েত হলো এবং সেখান থেকে সরাসরি চলে গেল আপনার দুটো ভবন পোড়ানোর জন্য। এটা অনেকেই বলছে এটা আগে হয়তো থাকে, তাহলে একটা গোয়েন্দা ব্যর্থতা আছে কিনা। আপনার খুব বেশি মানুষ কিন্তু না, 500-600 মানুষকে এখানে সেনাবাহিনীও গেল, কিন্তু তাদেরকে মোকাবেলা করতে পারলো না কেন? ইবতেদায়ী শিক্ষকরা যখন যায়, যখন তাদের দাবিতে নামে, তাদেরকে লাঠিপেটা করে পুলিশ লাঠিচার্জ করে বের করে দেয়, গরম পানি ছিটিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। তো এক্ষেত্রে ভবনের ভেতরে সংবাদকর্মীরা আটকে আছে, তারপর ভবনে আগুন দেওয়া হলো, এবং সেখানে আসলে আপনি কি মানে আইন শৃঙ্খলার যারা মাঠে কাজ করেছেন তাদেরকে আপনি কিভাবে, মানে তাদের কাজটা আপনি কিভাবে দেখছেন? এখানে তো অবশ্যই দুর্বলতা চোখে পড়ছে। আমি কিন্তু আপনাকে প্রথমেই বলেছি যে সরকারের ভেতরে কিছু মানুষ আছে খুবই প্রভাবশালী, যাদের প্রথম আলো ডেইলি স্টারের উপরে দীর্ঘদিনের ক্ষোভ ছিল, এটা সবাই জানে, এটা একদম মানে যারা রাজনীতি নিয়ে খোঁজ রাখেন তারা সবাই জানে যে ক্ষোভ ছিল। এখন সেই ক্ষোভের বহিঃপ্রকাশের জন্য যে দেখো তোমরা এই জায়গাটাতে এইভাবে ডিল করতে হবে। এখন দেখেন আইন শৃঙ্খলা বাহিনী কি ওইখানে যে ওনাদের সিস্টেমটা কি, ওনারা ওয়ার্নিং শট দিবেন তারপরে ফায়ার করবেন। এইখানে কি এই রাত্রেবেলায় এরকম একটা ঘটনা ঘটানোর মতো সুযোগ আছে কিনা, এবং সেটা করলে যে ধরনের একটা ব্যাড ক্লাস হবে বা যে ব্যাক ক্লাস হবে, ইটস হিউজ। আমরা এটা এফোর্ড করতে পারি না এই মুহূর্তে, বড় ধরনের কিলিং অ্যাবসার্ড, এটা করাই সম্ভব না। বরঞ্চ আমাদের যেটা প্রয়োজন ছিল শুরু থেকে, এই যে তদন্ত, হাদির যে তদন্ত, মানে হাদির হত্যাকাণ্ডের যে তদন্ত, এটাকে খুব প্রম্পটলি করা এবং সেই ব্যাপারে খুব সুস্পষ্টভাবে কাজ করা। কিন্তু এখানে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ব্যর্থ প্রমাণ করার জন্য
অন্য কেউ কাজ করছে কিনা এটাও আমাদের কাছে যথেষ্ট মনে হয়। এবং আপনারা দেখবেন যে 3 জনকে উপদেষ্টার পদত্যাগ চাওয়া হচ্ছে, যে 3 জন উপদেষ্টা প্রকাশ্যে অপ্রকাশ্যে সবসময় বলছে যে সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার। একজন হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টা, একজন আইন উপদেষ্টা এবং একজন হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এই 3 জনই নির্বাচনমুখী উপদেষ্টা। এখন তাদের আশেপাশে যে মানুষগুলো আছে তাদেরকে বিপদে ফেলানোর জন্য কিছু করছে কিনা এটা তো আমরা নিশ্চিত নই। আচ্ছা, আমি আসবো আবার আপনার কাছে রোমিও। ডক্টর মওদুদ আলমগীর পাভেল, আমি আপনার কাছে আসি। বিএনপি আসলে ব্যাপারটাকে কিভাবে দেখছে? এমনিতে ধৈর্যের কথা আপনারা বলছেন, ধৈর্য ধরে রাখার কথা বলছেন, কিন্তু এর বাইরে যে আলোচনাটা এখনই আমাদের সামনে আসলো যে সরকারের ভেতরে কেউ কেউ হয়তো তাদেরকে প্রভোক করে থাকতে পারে, বা প্রভোক না করলেও তাদেরকে বাধা দিচ্ছে না এই কাজটা করার ক্ষেত্রে। যদি এরকমটাই হয় তাহলে নির্বাচনের আগে তো এরকম আরও ঘটনা ঘটবে। তাহলে সেক্ষেত্রে বিএনপি কি তাকিয়ে দেখবে, নাকি বিএনপির আসলে ভূমিকা কি হবে? বিএনপি তাকিয়ে দেখবে। এই জায়গায় এসে একটু থেমে বিষয়টা গভীরে চোখ রাখা দরকার, কারণ কথাগুলো ভেতরের ধীরে ধীরে ফাঁস হচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক দল বা গোষ্ঠী, বাইরের প্লেয়ার যেটাই বলি না কেন, তাদের ভেতরে যাদের চেষ্টাটা আছে মূলত যে নির্বাচনকে অনিশ্চিত করার মধ্য দিয়ে তারা একটা সুবিধার জায়গাতে থাকতে চায়, সেটা কি সেটা বলা বোধহয় খুব বেশি প্রয়োজন নেই, আমরা সবাই বুঝি এটা। তাদেরই কিন্তু বলতে পারি যে এটা এই তাদের প্রত্যাশার পূরণের কাছাকাছি নিয়ে যাওয়ার কাজটা হচ্ছে। হাদি কি নির্বাচন বিরোধী কেউ ছিল? না, হাদি নির্বাচনের জন্যই প্রচার করছিল। হাদি নির্বাচনের একজন বলতে গেলে সামনের সারির মানুষ, নির্বাচনের প্রচারে ছিলেন। ওই দিন একটা শুক্রবার হওয়ার পরেও তিনি সেই দিনে ছুটির দিন হওয়া সত্ত্বেও তিনি নামাজের পর, জুমার নামাজের পর প্রচারে নেমেছিলেন। সেই মানুষটি চলে যাওয়ার পরে তো আমাদের প্রথম কথা হওয়া উচিত ছিল যে হাদির যে অসম্পূর্ণ কাজ যেটা আছে সেটা আমরা সম্পন্ন করবো, কাজটা করবো, অর্থাৎ নির্বাচনের মুখিতার জায়গায় থাকবার কথা ছিল। সেই জায়গায় বিপ্লবের শব্দ আসছে কেন? অর্থাৎ হাদি আর এখানে কোনো প্রাসঙ্গিকতার জায়গা নেই। হাদি এখন ক্যাশ হয়ে গেছে অন্যদের কাছে যারা এটাকে ব্যবহার করতে চায় তাদের মধ্য দিয়ে। এবং সেটা খুবই আমরা একটা বলতে হয়তো খারাপ শোনাবে, একটা অনির্বাচিত সরকার দীর্ঘায়িত হলে যে সমস্যাগুলো একটা দেশ পৃথিবীতে, আমরা অনেক উদাহরণ এগুলোর আছে, সেগুলো কিন্তু আমরা তার মুখোমুখি হচ্ছি। এই যে ব্যর্থতার কথা বলতে হচ্ছে, আমরা বলছি যে মব নিয়ন্ত্রণ হচ্ছে না, গোয়েন্দা নজরদারিতে কোনো ব্যর্থতা ছিল কিনা, বা আইন শৃঙ্খলা বাহিনী বা প্রতিরক্ষা বাহিনী যারা আছেন তারা একটা মবকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এইগুলোর বার্তার মধ্যে দিয়ে আমরা কিন্তু প্রকারান্তরে রাস্তার একটা ভঙ্গুরতাকে ক্রমান্বয়ে দেখাবার চেষ্টা করছি। অর্থাৎ পুরো ব্যাপারটা হচ্ছে এরকম যে বাংলাদেশ এমন কোনো একটা সফলতার রাস্তাতে নেই। আমরা প্রতিটি পদক্ষেপে যেন সব জায়গায় শুধু ব্যর্থতা দেখছি, এবং সেগুলোকে যারা ক্যাশ করছে, আমরা কি বিচারহীনতাটাকে বিপ্লব, এই শব্দগুলোকে কিন্তু আমরা কি একাকার করে ফেলবো? যে বিপ্লবের নাম কি শুধুমাত্র একটা মব সৃষ্টি করে ধ্বংসাত্মক কাজ করে নাম বিপ্লব? তাহলে তো বিপ্লব কথাটার কিন্তু খুব জলো হয়ে যায়। পৃথিবীতে যারা বিপ্লব করেছেন তাদেরকে কিন্তু আমরা সত্যিকার অর্থে সম্মানিত করার চাইতে অসম্মানিত করে ফেলবো। আমাদের কথা এখানে খুব পরিষ্কার, আমরা মনে করি যে এইগুলো সমস্ত কিছু হচ্ছে একটা নির্বাচন। স্পেকুলেশন করাটা হয়তো আমাদের জন্য খুব ঠিক কাজ হবে না, কিন্তু আমরা জানি যে এই জায়গাতে দেশের বাইরেও এই জায়গাতে যারা আছে, যাদের স্বার্থের সংশ্লিষ্টতা এখানে আছে, তারা এই জায়গাতে প্লেয়ার হতেই পারে। তো আমরা যেটা মনে করি যে আমাদের এই মুহূর্তে যেটা আপনি যদি বলেন যে করণীয় বলতে যেটা বুঝাই, সেটা হচ্ছে যে আমরা অপেক্ষা করছি আর কয়েক ঘন্টার জন্য, যখন আমরা মনে করছি যে অনেকে হয়তো বলবেন যে জনাব তারেক রহমানের প্রত্যাবর্তনের সাথে আমরা সম্পর্কিত করছি কিনা। একটা বিষয় কিন্তু দেখবার আছে যে এই সমস্ত ঘটনাগুলোকে দেখিয়ে তাকে কিন্তু প্রকারান্তরে আতঙ্কিত করবার একটা চেষ্টা হতেই পারে মনে হয়, কিন্তু উনি কিন্তু অসম সাহসিকতার সাথে যেদিনই ঘটনাটি হয়েছে সেদিনই কিন্তু উনি তার রেগুলার প্রোগ্রামের মধ্যে সেই ঘটনা তীব্র নিন্দা জানিয়েছেন, যে ওসমান হাদির উপর যে আক্রমণটা হয়েছে তার বিচার দাবি করেছেন, দোষীদেরকে শাস্তি চেয়েছেন উনি। যদিও একটা চক্রান্ত ছিল যে এটা আমাদের একজন ওই জায়গায় মনোনীত প্রার্থীর উপরে পুরো ঘাড়ে চাপিয়ে দেওয়ার একটা কদর্য চেষ্টা আমরা দেখেছি, এটা যদিও সেটা খুব বেশিক্ষণ ধোপে টেকেনি, কিন্তু তার সত্ত্বেও এই চেষ্টাগুলো কিন্তু বুঝিয়ে দেয় যে আমরা টার্গেট। তো আমরা মনে করি যে জনাব তারেক রহমান খুবই যৌক্তিকভাবে ওই দিনটিতে ঘোষণা করেছেন যে হাদির মতন যারা জুলাই বিপ্লবের যারা অগ্রসৈনিক ছিলেন। এটা কি প্ল্যান করে ওই দিনই ঘোষণা দেয়া? এবং এটা নিয়ে অনেকে বলছে যে ঠিক ওই দিনই কেন ঘোষণাটা দেয়া হলো, সেই আলোচনাটা আছে। প্ল্যান করা নয়, তবে বরং জনগণকে আশ্বস্ত করা এটা যে বাংলাদেশের সত্যিকার অর্থে বৃহত্তম দলের যিনি নেতা, তিনি এই সমস্ত কাজ বা এই সমস্ত কাপুরুষিত, হ্যাঁ উনি সেদিন এটা দিতেন। বরং বলতে পারি আমরা যে সেই দিন তার এই যে ঘোষণাটা এটা বিলম্বিত হয়নি বা উনি থেমে যাননি এক্ষেত্রে।
যে এই ঘটনা তাকে থামাতে পারেনি, সেটি বরং তার এই ঘোষণাটা যে ব্যাপারটা ছিল সেটাকে উনি কন্টিনিউ করেছেন, এটাকে তিনি থেমে যান ওই জায়গায়, সেটি বরং মনে করি যে অনেক বেশি গুরুত্বপূর্ণ। পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, সেই দুটো বিশ্বযুদ্ধে বেশ কিছু মানুষ বিশ্বের সেরা ধনী হয়ে বেরিয়ে এসছেন, তো এটা হবেই, এটা নিয়ম। তো বাংলাদেশ যদি অ্যানার্কিতে থাকে, কিছু অ্যানার্কিস্ট আছেন দেশে বিদেশে, যারা দেখবেন এই প্রথম আলো ডেইলি স্টার ভেঙে দেওয়ার জন্য উস্কে দিচ্ছেন, আবার কেউ কেউ প্রাথমিক উস্কানোর পর একটু কম্পেনসেট করার চেষ্টা করছেন, এরকম নানান রকম প্রবণতা আছে, কারণ তারা চাকুক। এখন যেটা হয়, কিছু মানুষ আছেন তারা মনে করছেন এটা তাদের এম্পাওয়ারমেন্ট, মানে প্রবলেমটা একটু বুঝতে হবে, যারা একটু কম জানেন কম বোঝেন এই ধরনের মানুষের মধ্যে এই যে একটা নিয়ম ভেঙে ফেলতে পারি, ধ্বংস করে দিতে পারে, আমার ভালো লাগে না বলে আমি ব্যারিকেড ভেঙে ঢুকে পড়তে পারি সংসদে, সে ফর দ্য টাইম বিং মনে করে সে এম্পাওয়ার্ড হয়েছে। অ্যানার্কিস্টরা এই জিনিসগুলোকে আসলে উস্কে দেওয়ার চেষ্টা করে, তারা নিয়ম, এবং এই নিয়ম যখন থাকে এই নিয়মকে তারা বিশ্বকল বিপ্লবের নামে ভেঙে ফেলতে মানুষকে প্রলুব্ধ করে, এবং তাদের সামনে একটা ইলুশন তৈরি করে যে স্টেটের যে নিয়ম আছে, স্টেটের যা যা নর্মস আছে, এগুলো যদি তুমি ভেঙে ফেলো তাহলে তুমি আসলে একটা বিপ্লবের সাথে আছো। আর ওই মানুষগুলো আসলে ওইটার ফাঁদেই পড়ে, এবং আমি মনে করি এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে এই যে নাকি এটা কোনো ভেস্টেড ইন্টারেস্ট থেকে কেউ কেউ করেছে। ভেস্টেড ইন্টারেস্ট তো এটাই, দেশটাকে মানে দুটো ইস্যু, একটা হচ্ছে দেশের মধ্যে যে, আমি একটু তাহলে পেছনেই আসি, মানে যে বিপ্লব বলছি আমি, এটা এই যে যিনি বিপ্লব বলে এটাকে খুবই প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন, তিনি তো এখন রীতিমতো বলছেন নির্বাচন করলে নাকি দেশে গৃহযুদ্ধ শুরু হবে। সো এটা ইটসেলফ ইজ এ ভেস্টেড ইন্টারেস্ট প্রথম দিন থেকে। সো এটা শুধুমাত্র এই লোয়ার সোশিও ইকোনমিক ক্লাসের বা গ্রাসরুট মানুষের কথা বলছি না, আমাদের সমাজে প্রতিষ্ঠিত পাবলিক ইন্টেলেকচুয়ালরা এটাই ভেস্টেড ইন্টারেস্ট, যে আপনি একটা গণ অভ্যুত্থানকে ঘাড় ধরে বিপ্লব বানানোর যেগুলো বলছি, যারা এই সেই নানান জায়গায় এনার্কি করে বেড়াচ্ছে, তারা এটার ফাঁদে পা দিয়েছে। ইন্টারেস্টটা হচ্ছে কি, এনার্কির মধ্যে তো ইলেকশন লাগে না, এই যে ইলেকশন হলে গৃহযুদ্ধ হবে, অথচ উল্টো ইলেকশন না হলে গৃহযুদ্ধ হবে। বা দেশ আজকে যতটুকু আনস্টেবল হয়েছে, ইলেকশন যদি আরো বেশ আগে হয়ে যেত এই পর্যায়ে দেশ যেত না, এই জায়গাগুলো বুঝতে পারতে হবে। কিন্তু ওই যে ইন্টারেস্ট হচ্ছে এটা, যখন আপনি এটাকে এক্সটেন্ড করতে চাইবেন, নির্বাচন ভণ্ডুল করতে চাইবেন, তখনই তাদের ওই সুবিধা আছে, এবং পরবর্তী সরকারের কাছে সম্ভবত এক ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা যে আমরা কিন্তু এগুলো করতে টরতে পারি। যদি আমি মনে করি একটা নির্বাচন হওয়ার সাথে সাথে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন সবকিছু উইল বি ভেরি স্ট্রং, এবং এসব জিনিস আসলে ঘটবে না। কিন্তু তারা খুব দেখছেন চোখের সামনে আমরা দেখলাম সারা রাত ভর কিভাবে দুটি ভবন আগুন লাগানো হলো, ভাঙা হলো। শাহবাগে যখন সবাই মুভ করছিল সেখানে, সেই শাহবাগ থেকেই তো একটি গ্রুপ চলে গেল ভবন ভাঙার জন্য। আপনার কাছে কি মনে হয়, এখানে যে তরুণ ছাত্র নেতারা ছিলেন তারা এটাকে আটকাতে পারলেন না কেন? তাদের ভূমিকাকে আপনি কিভাবে দেখেন? আমি এটাকে একেবারে অর্কেস্ট্রেটেড মনে করি। মানে এই যে যারা ছিলেন তারা ঠেকাতে কি চেষ্টা করেছেন? রোমিও কিন্তু ওই যে বিপ্লবের ডাক দেওয়ার কথা বলছেন, আবার তাদের নেতা হয়তো মুখে বলছেন যে না এটা করা যাবে, ওটা করা যাবে। এটা হয় না তো, আসলে এটা হয় না। আপনি যে কোনো জায়গায় যখন এরকম ধ্বংসযজ্ঞ ঘটে, যখন এটা আপনাকে বিপ্লবের প্রসব বেদনা বলে দীর্ঘদিন থেকে এটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন, যখন এইসব ডিজাস্টার ঘটাকে বৃক্ষের পতনের সাথে পৃথিবী তো কাঁপবেই ন্যারেটিভ তৈরি করছেন, তখন এগুলো খুব স্বাভাবিক। এগুলো প্রত্যেকটা আসলে পরিকল্পিত ঘটনা, এ কারণে আসলে ঠেকানোর চেষ্টাই ছিল না বলে মনে করি। যা যা শুনে দেখেছি আমরা, যে একটা কথা বলি না, একটা লিপ উসিলা খুঁজছে, শুধু ওটা খুঁজছে, এর বেশি কিছু না। তাহলে এই যে অ্যানার্কির দিকে যাওয়ার যে চেষ্টা, সেই জায়গা থেকে এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করবে কিভাবে আপনার যারা কিনা আসলে গণতন্ত্রে উত্তরিত হোক দেশ এটা চায়? আমি সরকারের প্রসঙ্গে আবার আসি, আমি এটাও রবির সাথে একেবারেই একমত যে পুরো সরকার অ্যাজ এ হোল বসে এটাকে এই জায়গায় নিয়ে যেতে চেয়েছি মনে করি না। এই সরকার তো আসলে আমাদেরই সরকার, আমাদের পরিচিত মানুষরা এই সরকারের মধ্যে আছেন। তো প্রধান উপদেষ্টা সহ উল্লেখযোগ্য সংখ্যক উপদেষ্টা চান নির্বাচন হোক, নির্বাচনের মাধ্যমে দেশের পাওয়ারটা ট্রান্সফার্ড হোক। তারাও আসলে খুব পেরে উঠছেন না, তারা এখন এটা রিয়েলাইজ তো আসলে আছে। কিন্তু ওই যে ওই কথাটাই বললাম যে তাদের স্টেপ নিতে হবে। আর আমি একটা কথা একটু বলে ফেলি, এটা সমালোচনা হতে পারে, তারপরে বলছি, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমাদের সেনাবাহিনীর একটা ডিফারেন্ট রকমের ওই সমালোচনাটি কিন্তু একসময় হতো। সেনাপ্রধান যখন নির্বাচনের সময় নিয়ে কথা বলতেন, অনেকে এই প্রশ্ন তুলেছেন যে ওনার এই রাইট আছে কিনা, উনি তো সরকারের পার্ট, উনি কেন এইভাবে ইন্ডিপেন্ডেন্টলি কথা বলবেন। আমি দুঃখিত, আমি তারপরে বলছি যে ডক্ট্রিন অফ নেসেসিটি লতে বলে, আমার কাছে এটা একটা ডক্ট্রিন অফ নেসেসিটি মনে হয় যে সেনাবাহিনী, কারণ সেনাবাহিনীকে বুঝতে হবে সেনাবাহিনী মাঠে থাকার পরও, ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরও যদি এগুলো ঘটে, এটা দিনের শেষে আস্থাহীনতা তৈরি করবে। সে কারণে আমি মনে করি সরকার কতটুকু প্রোঅ্যাক্টিভ হবে এটা হবে আমি জানি না, সেনাবাহিনীকে অন্তত এই জায়গাগুলোতে খুবই স্ট্রং স্টেপস নেওয়া উচিত। ওকে, তো এখানে আমি আসি আবারও, আমরা তো হত্যার বিচারে আমরা এখানে চাই। আমি প্রশ্নটি করার আগে আরেকটি ঘটনা উল্লেখ করতে চাইছি। লক্ষ্মীপুরের একটি
বাসার ভেতরে একটা ছোট বাচ্চা যেখানে ছিল সে বাসাটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে। এখানে পরিবারের অন্যান্য সদস্যরা তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে শুনেছি, কিন্তু শিশু বাচ্চাটি ফুটফুটে শিশু সন্তান সে আগুনে পুড়ে মারা গেছে। আমরা কিন্তু এই বাচ্চাটাকে যে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে সেই আলোচনাটা আমরা কাউকেই করতে সেভাবে দেখছি না, সেই আলোচনাটা হচ্ছে না। ঠিক কেন এটা হচ্ছে না সেই উত্তরটা আমি শুনবো রোমিও আপনার কাছ থেকে। এই সিলেক্টিভ হিউম্যানিজমের কথা আমরা বলি, সেটাই আবার আমরা দেখছি কিনা। বিশ্লেষণে দেখা যায় এই ধরনের বক্তব্য সাধারণত ভবিষ্যতের দিক নির্দেশনের ইঙ্গিত বহন করে। এই ব্যক্তিটা এই ঘটনার সাথে সম্পৃক্ত, তাহলে এর বাইরে আমাদের কি করা? আপনি কি এখন কনভিন্স যে সে আসলে দেশের ভেতরে আছে? আমি বললাম যে আমি এখানে যেতে চাচ্ছি না, কারণ এটা ডিজিটাল ফুটপ্রিন্ট কখনো কখনো এটা চেঞ্জ করা সম্ভব, অনেক ক্ষেত্রেই সম্ভব হয়, এটারও সুযোগ আছে। সো আমি ওই জায়গাটাতে খুব করছি না, যে কারণ আমি যেহেতু ওই প্রত্যেকটা এভিডেন্স আমি নিজে অ্যাক্সেস করতে পারিনি, সো আমার এটা আমার যাওয়া সম্ভব না। কিন্তু আমি যেখানটা বলতে চাই সেটা হচ্ছে যে এই ঘটনাটার একটা খুব নিখুঁত একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। আমাদের সারা ওয়ার্ল্ডে আপনি প্রচুর অ্যাসাসিনেশনের ঘটনা ঘটেছে, প্রচুর অ্যাসাসিনেশন হয়েছে, হাই প্রোফাইল, মার্টিন লুথার কিং থেকে শুরু করে আপনার সিনজো অ্যাবে পর্যন্ত প্রচুর আপনি এরকম ঘটনা পাবেন। কিন্তু সেই সব দেশে কি করা হয়? সেই সব দেশে কিন্তু ধরে এনে এক্সিকিউশন হয় না বা সেইটা ধামাচাপা দেওয়া হয় না, তারা চেষ্টা করে একটা এক্সাম্পল সেট করতে। সেটা কিন্তু হাদি নিজেও বলেছে, আপনি যদি হাদির বক্তব্য শুনেন, উসমান হাদি বলছেন যে আমাকেও যদি গুলি করে মারা হয় আপনারা বিচার চাইবেন, কারণ বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হওয়া প্রয়োজন, কারণ বাংলাদেশে ইনসাফ নাই, এটাই ফ্যাক্ট। বাংলাদেশে একটা সরকার এসে যদি ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারে, তখন আপনি দেখবেন যে এই যে মানুষগুলোকে ধরে রেখে একটা নিরীহ মাইনরিটি কমিউনিটির মানুষকে মেরে ঝুলিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, তখন ইনসাফ না থাকলে এই ঘটনাগুলো ঘটে। আর ইনসাফ থাকার জন্য আপনাকে আমাকেও দায়িত্ব পালন করতে হবে, আমি এটা করতে পারি না। 7 জনকে অ্যারেস্ট করেছে, আপনার মনে আছে আমরা আমিনবাজারে 6 জন ছাত্রকে পিটিয়ে মারা হয়েছিল। প্রথমে এটা বলা হলো যে ডাকাত সন্দেহে মারা হয়েছে, আমরা যখন এটা ইনভেস্টিগেশন করে দেখাইলাম যে না, এটা কোনোভাবেই কোনো এই ধরনের ডাকাত কিছু ছিল না, তর্কতর্কির এক পর্যায়ে এসে তাদেরকে পিটিয়ে মারা হয়েছে, ঠিকই কিন্তু তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে। ওইখানে আল আমিন নামে একজন মুমূর্ষু অবস্থায় বেঁচে গিয়েছিল, তার জবানবন্দির ভিত্তিতে মানুষগুলোকে আইডেন্টিফাই করা। এই সমস্তগুলো, এই অপতৎপরতা, এই নৈরাজ্য অবশ্যই বন্ধ হতে হবে। আজকে যদি প্রথম থেকে প্রেশার গ্রুপ না বলে শক্ত হাতে হ্যান্ডেল করা হতো, আজকে এই ধরনের কাজ হতো না। এবং এইটা করার একটা কারণ আছে, জাসদীয় অনেক মানুষজন এই সরকারের ভিতরে আছে, তারা চাচ্ছে যে সেই যে গণবাহিনীর মতো করে তারা যে নৈরাজ্য করার চেষ্টা করেছিল সেটার পুনরাবৃত্তি করার। আপনি দেখবেন যে অনেকে ফেসবুকে বড় বড় কথা বলে এবং বলে যে এটা মিলিশিয়া গঠন করে। মিলিশিয়া গঠন করার কারণটা হচ্ছে যে বাংলাদেশে একটা গণযুদ্ধের নামে গৃহযুদ্ধ লাগিয়ে দেওয়া। কারণ গৃহযুদ্ধ লাগালে বাংলাদেশে যেটা সম্ভাবনা হবে যে এখানে একটা ইউক্রেন তৈরি করা যাবে, সেই ইউক্রেনে এসে আপনি জেলেনস্কির মতো একটা পাপেটকে যদি বসাই দিতে পারেন, তাহলে মোটামুটি আপনার এই যে চায়না ঠেকানো যে পলিসি, ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা মেকানিজম চালু রেখে আপনি যে চায়না ঠেকানোর যে একটা পদ্ধতি নিতে পারবেন, সেটা আমার রিজিওনাল স্টেবিলিটিকে একদম ধ্বংস করে দিবে। কারণ আমার এখন সুযোগ এসেছে এই মুহূর্তে যে নতুন যদি একটা সরকার আসে, সে যে সরকারই আসে, তার গণতান্ত্রিক ভাবে যখন নির্বাচিত একটা সরকার আসবে, সে যখন মায়ানমারে তার বিজনেসকে প্রমোট করবে, মায়ানমার এনর্মাস পোটেনশিয়াল, সেখানে আমি যখন বিজনেস নিতে যাব, তখন এসে আমার বিদেশি বন্ধুরা বলবে তুমি মায়ানমারে যেতে পারবা না, কারণ মায়ানমারের সাথে চীনের সম্পর্ক আছে। কিন্তু আমি তো যেতে চাই। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিন্ন দেশের সাথে সম্পর্ক এবং ভিন্ন দেশের সাথে এই যে আপনি বলছেন যে এক একভাবে দেখা এবং অন্য দেশ সবাই তো বন্ধু না, সেখানে শত্রুতার ব্যাপারও থাকে, সেটাও মোকাবেলা করার ব্যাপার থাকে। আমাদের দায়িত্ব এখানে আমাদের এটিইউকে যে অ্যান্টি টেররিজম ইউনিট, সেই অ্যান্টি টেররিজম ইউনিট কিন্তু এখন ওইভাবে ফাংশন করছে না। এটা কেন আসলে? এটা কারণ হচ্ছে, আপনাকে আমি বলি, যে মানুষগুলো সত্যিকার অর্থে আল কায়দা আইসিস এর সঙ্গে যোগাযোগ রেখেছে, বাংলাদেশে তৎপরতা চালিয়েছে, সেই মানুষকে যদি আপনি আপনার পপুলিস্ট আইডিয়া দিয়ে বলেন যে তারা ইনোসেন্ট, তাদেরকে বের করে দেন, তখন ওই যে ব্যক্তিটা এটিইউতে কাজ করেছে তারা তো ভাই দেশ ছেড়ে পালাবে। আপনি তাদের সম্পর্কে, আমরা সাধারণ মানুষ ওই যতই বলি যে জঙ্গি নাটক এইগুলা বলি,
দেয়ার আর সাম ব্যাড এলিমেন্টস, ডেফিনেটলি এলিমেন্টস, এবং আমাদের ধারণাই নেই যে কি ধরনের কাজ তারা করতে পারে, তাদের কি ধরনের নেটওয়ার্কিং আছে। এইটা যারা ফার্স্ট জুলাই আমাদের হলি আর্টিজান বেকারি কভার করছি, বা আমরা এরকম যে সিরিজ অফ ঘটনা কভার করছি, তারা জানি যে কত ডিজাস্টার হতে পারে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কিন্তু আমি আপনার কাছে তথ্যটা পেলাম না যে এটিও আসলে কেন ওই জন্য refund তো করা ওই হয়েছে। মানুষগুলো তো ভয় পাচ্ছে। আমি ওদের সাথে কথা বলেছি, ওরা যারা আগে তদন্ত করতো বা জিজ্ঞাসাবাদ করতো, এখন তো তাদেরকে ছুঁইতে ভয় পায়। আপনার জিজ্ঞাসাবাদে তো অনেক জোরে হাতটা ধরে যে তাকে নিয়ে আসবে, সেই ভয়টুকু, মানে সেই সাহসটুকু তাদের নাই। ওকে, ধন্যবাদ তো আপনাকে। এইটার কারণে ওই এটিউকে শক্তিশালী। এটার ভয়ঙ্কর জায়গাটা কি জানেন? এতে করে আপনি প্রশ্রয় দিচ্ছেন 2013 সাল থেকে যখন 2016 সাল পর্যন্ত শেখ হাসিনা বিরোধী দলকে দমন করছে, নৃশংসভাবে হত্যা করছে, ক্রস ফায়ার এবং গুমের মাধ্যমে, সেই সময় তাদেরকে হারবর করা হয়েছে। তারা ফুলে ফেপে বাংলাদেশে 2015 সালের অক্টোবর মাস থেকে শুরু করে 17 সাল পর্যন্ত একের পর এক আক্রমণ চালিয়েছে আইসিস এবং নিউ জেএমবি। কোনো বিষয় নেই, ইনভেস্টিগেশনের কোনো বালাই নেই, এবং সেটা সবাই নির্বাক হয়ে শুনবে। খুবই দুঃখজনক ব্যাপার যে ঘটনাটা একজন সনাতন ধর্মীর সাথে যেটা হয়েছে, তার কোনো কথা বলিনি। এটি মনে হয় যে আমাদের বিবেকের প্রতি, আমাদের নিজেদের প্রত্যেকের একটা আত্মজিজ্ঞাসার জায়গা থেকে গেল এখানে। কারণ ব্যাপারটাকে ছোট করে দেখলে, জানি না এটাকে কেন সবাই গুরুত্বের জায়গাতে সেরকম করে, আমাদের মিডিয়াও যারা আছেন তারাও সেই জায়গায় অতটা সুবিচার করতে পেরেছেন বলে আমি হয়তো বলতে পারবো না। লক্ষ্মীপুরে যে ঘটনা, একটা শিশুকে অগ্নিদগ্ধ করে মেরে ফেলার মধ্যে দিয়েও সে জায়গায় প্রতিষ্ঠিত কি আমরা এটা করতে চাইছি যে সাধারণ মানুষ যেটাকে পপুলিস্ট ডিসিশন দিয়ে বলবে যে এটি অপরাধী এবং এটা শাস্তি মৃত্যুদণ্ড, তাহলে অর্থাৎ আমাদের এখানে লঘু আর গুরু এই দণ্ডের কোনো বিচার বিবেচনা থাকবে না। মানুষই নির্ধারণ করবে যে আইন আদালতের প্রতি অশ্রদ্ধা তৈরি করবার এই প্রবণতাকে সরকার প্রশ্রয় দিলে দল হিসেবে বিএনপি, যে এটি কোনো সভ্য দেশের কোনো পদ্ধতি বা এটা পৃষ্ঠপোষকতা করবার মতো সরকারের জায়গা কখনোই হতে পারে না। ওকে, আপনি তো বিএনপি মিডিয়া সেলের দায়িত্বে যেহেতু জায়গায় সেই যোগাযোগটা আপনার রাখতেই হয়, আমি সেই জায়গাতে একটু জানতে চাই যে এই যে একটি বাচ্চাকে এভাবে পুড়ে মেরে ফেললো, এটা আপনার কাছে কি মনে হয় যে এই বাচ্চাটাকে নিয়ে সারা বাংলাদেশে সেরকম কোনো আওয়াজ কারো মুখে শুনলাম না, এটা এই সিলেক্টিভ হিউম্যানিজমটা আমরা দেখছি, এটা কেন? এটা কি আপনার ফিলিংটা কি, যেটা কি বিএনপির নেতার ঘরের বাচ্চার জন্য নাকি অন্য কি? না, এটা আমরা কিন্তু এখানে একটা জিনিস বুঝবার দরকার আছে, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো একটা জায়গায় কোনো একটা ঘটনাকে আরেকটা ঘটনা দিয়ে চাপা দিই, যেটা কিন্তু আমরা আমাদের বাংলাদেশের প্রবণতায় দেখেছি যে আমরা সবাই বলি যে একটা ব্যাপারটা যত বড়ই হোক না কেন, আমাদের যে স্মৃতিশক্তির ব্যাপারে আমাদের যে সত্যিকার অর্থে খুব একটা অশ্রদ্ধা করবার মতো একটা শব্দ আমাদের বাংলাদেশের মানুষের স্মৃতির সাথে জুড়ে দেওয়া হয়, সেটি কিন্তু আমরা প্রবণতা হিসেবে দেখেছি। আমরা সব কিছু ভুলবার জন্য যেন তৈরি হয়ে থাকি, আর সব কিছু গ্রহণ করবার মতন একটা উদার মানসিকতা আমাদের আছে। এখানে বিচার বিবেচনা এখানে খুব বেশি কাজ করে না। তো এখন এই মুহূর্তে আমরা কিন্তু পুরো দেশ যে জায়গাতে দাঁড়িয়ে আছি, সেই জায়গাতে মনে হচ্ছে যে এই বিপরীত স্রোতে কোনো কথা বলাটা আমাদের মিডিয়ার জন্য খুব এটা বেশি স্বস্তিদায়ক না। তারা মূল ঘটনার প্রভাব কথা বললে সেটা বিপরীত স্রোত। না, আমি সেটা বলছি না, আমি সেটা বলতে চাই না। আমি মনে করি যে দল হিসেবে বিএনপি সবসময় আইনের শাসনের প্রতি বিশ্বাস করে এবং আমরা এখনও করতে চাই। আর একটা বৃহত্তম রাজনৈতিক দলের ক্ষেত্রে সবচেয়ে বড় সেই সমস্যাটা থাকে কি, আমাদের কোনো সিদ্ধান্ত হঠকারী হতে পারে না, বা আমাদের কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে ওই পপুলিস্ট কোনো একটা বক্তব্যকে আমরা কিন্তু প্রতিষ্ঠা করতে পারি না শুধুমাত্র দায়িত্বশীলতার জায়গায় থাকবার কারণে। যে কারণে আপনি বলছিলেন যে কোনো একটা বিশেষ উপদেষ্টাকে পদত্যাগের ব্যাপারটাকে আমরা সামনে আনবো কিনা, বা সেটার ব্যাপারে আমাদের মন্তব্য প্রতিক্রিয়া কী হবে। আমরা কিন্তু ব্যক্তির সাথে চাইতে বলবো যে পুরো একটা ব্যক্তি তো আর প্রতিষ্ঠান চালান না, তার সাথে তো আরও দুজন সহযোগী আছেন যারা ওই বিষয়ের ক্ষেত্রে, যেটাকে আমরা দেশ রক্ষা করবার বা হোম অ্যাফেয়ার দেখবার জন্য বিশেষ সহকারী একজন আছেন, আবার তার সাথে রয়েছেন আমাদের পুলিশ বাহিনীর প্রধানও রয়েছেন। তো সামগ্রিকভাবে আমরা কিন্তু সব জায়গাতে খুব একটা সিলেক্টিভ বিচারের কাছে চলে যাই। একটা ব্যক্তির অপসারণের মধ্যে থেকে আমরা সেই পরিবর্তনটা আনতে পারবো কিনা, আমাদের প্রশ্ন কি অন্য জায়গায় নেই? এরকম কথা তো এর আগেও এসেছে। একটা বিশেষ হত্যাকাণ্ড আমরা জানি যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাপার নিয়েও নাম ছিল, যেটাকে অবশ্য আইনগতভাবে সেটাকে পরে বলা হয়েছে, তাই নিয়ে কথা বলা যাবে না। তো এই জায়গাতে সামগ্রিকতা জিনিসের দেখা দরকার, কিন্তু আমরা পুরো ব্যাপারটাকে এইভাবে দেখতে চাই। সেটি হচ্ছে যে একটা অনির্বাচিত সরকারের ক্ষেত্রে এইগুলোই উপসর্গগুলোই আমরা দেখব। এখানে আমরা যদি আসল রোগটাকে যদি চিহ্নিত না করে যদি ছোট ছোট উপসর্গের দিকে তাকাই,
তাহলে কিন্তু আমরা কিন্তু আসল রোগকে নির্ণয় করতে পারবো না। জাহিদ যে কথাটা বলছিল যে এই নির্বাচনের ব্যাপারটা যদি আমাদের খুব দ্রুত হয়ে যেতে পারতো, তাহলে কিন্তু আজকে হয়তো এই ভয়াবহ দিনগুলো আমাদের দেখতে হতো না। এখন সবার সাথে তাল মেলাতে গিয়ে ওই বিএনপি বলেছে ঠিক আছে, যদি বিলম্বিত নির্বাচন যদি জনগণের বা সবগুলো রাজনৈতিক দলের প্রত্যাশা হয়, আমরা তার সাথে থাকতে চেয়েছি। কিন্তু আমাদের সেই প্রথম দিনে বলার কথাটা যে দ্রুত নির্বাচন চাওয়ার ব্যাপারটাকে নিয়ে যারা সেই সময় ট্রল করেছে, কটূক্তি করেছে, তারা বলতে আজকে তারাও নিজেরাও বুঝছে যে একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনা ছাড়া এই জায়গা থেকে উত্তরণের আর কোনো তারপরও নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য অনেকেই চেষ্টা যুগে যুগে হয়েছে, হতে হয়, হতে হবে, আমি মনে করি। এখন দেখতে হবে এই রাজনীতিটা আসলে কোন দিকে নিচ্ছে, কে নিচ্ছে। এখন আমরা আইডিওলজিক্যালি কথা বলতে পারি, কিন্তু হাদির লাশ নিয়ে, হাদির মৃত্যু নিয়ে একটা সকল যে রাজনীতিটা হচ্ছে, এটাকে আমি রাজনীতি বলতেও প্রস্তুত না, কিন্তু যে ঘটনাটা করার চেষ্টা করছে সেটা আমাদের রাষ্ট্র এবং জাতির বিরুদ্ধে যাচ্ছে, সেটা হলো মূল সংকটের জায়গা। এই মৃত্যুটাকে কেন্দ্র করে সমাজে একটা এনার্কি তৈরি করা, স্টেটকে চ্যালেঞ্জ করা, স্টেটকে ভেঙে ফেলা। খেয়াল করি, আমরা যখন কেউ বিপ্লবের কথা বলি তার আসলে প্রধান বয়ানটা কি? সেটা হচ্ছে এই স্টেটটা কাজ করছে না। একটা বিপ্লব কি করে? স্টেটকে ভেঙে ফেলে নতুন করে স্টেট তৈরি করে। এই হচ্ছে বিপ্লবের কনসেপ্ট। সুতরাং যাদের মাথায় খোয়াব আছে বিপ্লবের খোয়াব আসলে নাই, তারা মানে 2-3 জন খোয়াব আছে, তারা যারা এই বিপ্লবের পক্ষে বয়ান তৈরি করার চেষ্টা করছেন, তাদের যথেষ্ট নলেজ আছে এটা বোঝার জন্য যেটা বিপ্লব না কোনো অর্থে। আমাদের আজকে সুযোগ নেই, এটা নিয়ে আমি 5 তারিখের পর থেকে রিপিটেডলি কথা বলেছি কেন এটা বিপ্লব না। উনিও বোঝেন আসলে খোয়াব হচ্ছে এই বিপ্লবের নামে আসলে ক্ষমতাটাকে দখল করার চেষ্টা। এখন এই লাশটাকে, এই ওসমান হাদিকে, এবং শুধু তাই না, মানে ইনসিডেন্টালি হাদির অনেক অ্যাপিলিং ভিডিও আমাদের সামনে আছে। মানে এটাকে কেউ গভীরভাবে তলিয়ে কখনো দেখতেও পারে যে তিনি মৃত্যুর হুমকি পাচ্ছেন, তার জন্য কফিন পাঠানো হচ্ছে, অনেকবার কথা বলেছেন, তাকে কফিন পাঠানো হচ্ছে, তার কেমন কফিন পছন্দ, তিনি কিভাবে মারা যেতে চান, আর মানে এরকম পর্যন্ত উনি এইসব কথাবার্তা বলেছেন। ফলে এই ভিডিওগুলোর সাথে এখন ফিউল করছে ব্যাপারটাকে, এবং খুবই অপরাজনীতি বলতে পারে, অথবা অত্যন্ত বাজে একটা ষড়যন্ত্রের চেষ্টা আমরা খুব স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি। আবার এটাও বলা ভালো, যারা এই ধরনের খোয়াব দেখছিলেন তাদের এটাকে এভাবে ব্যবহার করারই কথা ছিল। প্রবলেম হচ্ছে আমাদের স্টেটের সক্ষমতা কোথায়, আমরা স্টেট কি করেছি। বা আমি জানি না, এখানে পাভেল ভাই আছেন, বিএনপিরও কি এই অবস্থায় মাঠে আরেকটু তার ভিজিবিলিটি বাড়িয়ে জনগণকে একটু সাহস দেয়া যে না আমরাও ভ্যানগার্ড আছি, বড় বিপদ হতে দেব না, তার রোল প্লে করার সুযোগ ছিল কিনা সেটাও দেখা দরকার। ওকে, সেই বিষয়টা শুনবো আমরা। আমি ডক্টর পাভেল আপনার কাছে আসি, আসলে সেরকম একটা সমাবেশ আমরা সামনে দেখবো কিনা সে বিষয়ে বলবেন। পাশাপাশি একটি বিষয় নিয়ে সবকিছু মিলিয়ে বলা যায় বিষয়টা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, এর প্রভাব সময়ের সাথে আরও স্পষ্ট হতে পারে। আগের বক্তব্যগুলোর সাথে মিলিয়ে দেখলে এখানে একটা আলাদা ভাবনার ইঙ্গিত খুব স্বাভাবিকভাবেই ধরা পড়ে। তবে এখানে সরাসরি কোনো সিদ্ধান্তে যাওয়ার আগে বিষয়টা ঠান্ডা মাথায় দেখা জরুরি। কার্যালয়ের প্রতি যে একটা সহিংসতা দেখাবার চেষ্টা হয়েছে তার প্রতি আমাদের কোনো সমর্থন ছিল না। সব কিছু মিলে এই যে মব কালচার, এটাকে বিএনপি যে পছন্দ করেনি, তো সেইটি কিন্তু সেই মূল প্রেস ব্রিফিং এর প্রতিটি ছন্দে ছন্দে ছিল। কিন্তু অনেকে বলছেন যে এখানে একটা কপি পেস্টের মতো এটা আমি তো বলছি যে এটা করণিক ভুলের কথা বলতে পারেন। তার যদি না হতো তাহলে বিএনপি তো সেই জায়গায় থাকতো আর কি। সেটাকে আমরা খুবই স্পোর্টিভলি সেটাকে আমরা মনে করেছি এটা একটা অসতর্কতা ছিল, এবং সেই অসতর্কতাকে সঙ্গে সঙ্গে স্বীকার করা হয়েছে এবং সেটাকে আমরা সংশোধন করবার চেষ্টা করেছি। ফলে আমার মনে হয় যে রাজনীতিতে শুদ্ধতা থাকাই উচিত, কারণ এর আগে যেগুলো হতো কি যাই কিছু বলতাম আমরা সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতাম। আমরা অন্তত সেই কালচারের সাথে নেই, এই পরিবর্তনটাকে বোধহয় অ্যাপ্রিশিয়েট করা কিন্তু এই ভুলগুলো যেন ভবিষ্যতে না হয় সেজন্য আপনারা যথেষ্ট আমরা দেখছি এটা কেন হয়েছে, কার অসতর্কতার কারণে ওটি অ্যাটাচমেন্টে গেছিল, এটা দেখা বসে দরকার। আচ্ছা, এবার একটু সমাবেশের ব্যাপারে যেটা ভ্যানগার্ডের ব্যাপারে কথা, ভ্যানগার্ডের যে কথাটি প্রত্যেকের প্রত্যাশা, আমি আপনাদেরকে এই নিশ্চয়তা দিতে পারি যে 25 ডিসেম্বর বাংলাদেশ একটা নবজাগরণের বাংলাদেশ দেখবে, এবং একটা যে এখনো পর্যন্ত আমরা নেতৃত্বহীনতার যে বাংলাদেশকে দেখতে পাচ্ছি, যে এই অনফিল্ড আর কি, হয়তো জনাব তারেক রহমানকে অনেক দূর থেকে সেটি করতে হয়, তার শারীরিক উপস্থিতি বাংলাদেশে সত্যিকার অর্থে গণতন্ত্রের মনা যে মানুষগুলো রয়েছে তাদেরকে যে প্রত্যয়, প্রতীতি এবং যে বিশ্বাসটা দেবে, সেটি আমার মনে হয় যে বাংলাদেশের ইতিহাসে সেদিন প্রত্যেকটা মানুষ নতুন করে অনুভব করবে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি একটু মনে হয় যে এইটা যখন হয় ওই সময় আবার একজন সম্পাদক একটা ঘোষণা দিয়েছেন, একটা বিপ্লব হওয়ার পসিবিলিটি আছে এরকম তারা ধারণা দিচ্ছেন।
যে এটা নিয়ে কি আপনারা কিছুটা শঙ্কিত কিনা? আমাদের না, আমরা ভাবছি বিপ্লব এই কথাগুলো বলতে বিপ্লব শব্দটিকে আপনাকে জলো করে দিচ্ছে। আমার মনে হয় যে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণের নির্বাচনটাই দেখি, এবং সেটা একটা সুষ্ঠু নির্বাচন হওয়া দরকার, যেখানে সবারই অংশগ্রহণ থাকুক এবং সেখানে জনগণ তার পছন্দটাকে বেছে নিক, এবং তারা বাংলাদেশকে আগামী দিনে সত্যিকার অর্থে কেমন দেখতে চায়। এই যে চারদিকে যে অরাজকতার বাংলাদেশ দেখছি, এগুলোর একটা তীব্র প্রতিবাদ বোধহয় হওয়া দরকার। আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে মধ্যবিত্ত সমাজ কিন্তু বরাবরই বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব সক্রিয় ছিল, কিন্তু সাম্প্রতিককালে তাদেরকে কিন্তু বেশ নিষ্প্রভ এবং ম্রিয়মান দেখি। হয়তো সেটা পারিপার্শ্বিকতা অথবা তাদের ভেতরে একটা নিজেদেরকে রক্ষা করবার বা একটা না পাওয়ার বেদনা থাকতে পারে। আবার একটা জিনিস মনে করছে তারা যে এগুলো তাকে জায়গায় গিয়ে, যেমন করে নারীর বিরুদ্ধে যখন একটা পরিকল্পিত একটা আক্রমণ তারা দেখেন, তারা নিজেরাও শঙ্কিত হন যে এই ব্যাপারটা তাদের দিকে যেন লক্ষ্যবস্তু তারা যেন নিজেরা না হন। এই ব্যাপারটা কেটে যাবে। আমার মনে হয় যে তাদের জন্য একটা আস্থা এবং স্বস্তির জায়গা দরকার। অর্থাৎ বাংলাদেশকে বিনির্মাণ করবার জন্য যে গোষ্ঠীটা সত্যিকার অর্থে সবচেয়ে বেশি অবদানটি রেখেছিল, তারা কিন্তু নিম্ন এবং এই মধ্যবিত্ত সমাজের মানুষরা। তাদের জন্য একটা সত্যিকার অর্থে সুবাতাস পাওয়ার মতন একটা প্রতীক্ষার অবসান 25শে ডিসেম্বর হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এটা বোধহয় আমরা খুব জোর দিয়ে বলতে পারি। রোমিও, শেষ করে দেব, 25 ডিসেম্বরের প্রোগ্রাম নিয়ে আপনার যদি কোনো প্রত্যাশা থাকে সেটা আপনি বলতে পারেন, বা পরামর্শ থাকে সেটাও বলতে পারেন। পাশাপাশি নির্বাচন পেছানোর শঙ্কিত করে, এবং আমি দেখেছি যে এইটা করার একটা বিশাল উদ্দেশ্য রয়েছে। এটা বলছে এই কারণে যে তারা চেষ্টা করছে যে আমাদের সোসাইটিতে যেটা লিবারেল একটা সেকশন আছে, সেন্ট্রিস্ট যে মানুষগুলো দেশ ছেড়েছেন, এই চেষ্টাটা নতুন করে করা হচ্ছে, এবং সেটা নিয়ে আমি বেশ শঙ্কিত। এবং আমি মনে করি যদি আগামী দিনে বিএনপি ক্ষমতায় আসতে পারে, বা রাজনৈতিক দল যখন সে সারা দেশে প্রচারণা চালাবে, সে যেন এই বিষয়টা মাথায় নেয় যে এই দেশটা কোনো নির্দিষ্ট গোষ্ঠীর কাছে যেন বন্দুক না দেওয়া হয়, কেমন মাত্র একটা ধর্মের মানুষের কাছে যেন এটা যেন সবার হয়ে ওঠে, এটা একটা কনসার্ন। আর এবং সেটা যেন তারা কাজ করেন। কিন্তু তারেক রহমানের ফেরত আসার ব্যাপারে আমার একটা প্রত্যাশা আছে। প্রত্যাশাটা কি? উনি দীর্ঘ বছর পরে বাংলাদেশে আসছেন, এবং সেই আশাটা যেন মানুষের কাছে সেলিব্রেটেড হয়, সেই ভাবনাটা। উনাকে আমরা যুবরাজ হিসেবে না, ভূমিপুত্র হিসেবে দেখতে চাই। উনার যে সিম্পলিসিটি আমরা এই পর্যন্ত দেখেছি, সেটাই যেন এখানে প্রতিফলিত হয়। আমরা দেখতে চাই না যে উনি আসছেন এবং সেই আশাটাকে সেলিব্রেট করতে যেয়ে মানুষের কোনো বিড়ম্বনা তৈরি হচ্ছে, বরঞ্চ ওই দিনের মানুষ যেন এটাকে সেলিব্রেট করে, এবং সে যেন বাংলাদেশের নেতৃত্বে আসছেন এই স্পিরিটটা মানুষ যেন ধারণ করতে পারে, সেই জায়গাটা ক্রিয়েট করে। কারণ আপনারা জানেন যে ওই দিন যদি ছোট একটা মানুষ দেখা যাচ্ছে একটু পানি খেতে পারেনি, সেটা নিয়েও হয়তো প্রোপাগান্ডা শুরু করে দিবে। সেটা নিয়ে আমাদের যথেষ্ট ভয় আছে যে এইগুলা করে মানুষের ভিতরে একটা ভীত সন্তুষ্ট একটা রিউমার, মানে যেভাবে ছড়ানো হচ্ছে, বট বাহিনী যেভাবে কাজ করছে, এইগুলো নিয়ে আমরা কিন্তু খুবই একটু আতঙ্কের ভিতরে আছে। দেখা যায় কিছুই হয় নাই, তারপরে অনেক কিছু হতে পারে। সো আমি আমার রিকোয়েস্ট থাকবে, আমার প্রত্যাশা থাকবে, যুবরাজ বেশে নয়, যেন উনি বাংলাদেশে আসেন ভূমিপুত্র হিসেবে, আমাদের বাংলাদেশের নেতৃত্বে একজন বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে আসেন, মধ্যবিত্ত এবং নিম্নবিত্তে শ্রমজীবী মানুষের নেতা হিসেবে যেন উনি আসেন, সেটাই আমার তার কাছে প্রত্যাশা। আমি শেষ করে দেব, ডক্টর জাহিদুর রহমান, আমি আপনার কাছে শুনতে চাই যে কথাটা রোমিও বললেন যে ছোট একটি ঘটনাকে কেন্দ্র করে বট বাহিনী যদি অ্যাটাক করতে থাকে, 25 তারিখের যে প্রোগ্রাম, আমরা ডক্টর পাভেলের কাছ থেকেও শুনলাম যে জনসমাবেশ কীরকম হতে পারে। আপনার কি মনে হয় যে আসলে সেই দিন বিএনপির দিক থেকে কী ধরনের সতর্কতা রাখা উচিত? আপনি কীরকম প্রোগ্রাম এক্সপেক্ট করেন? আমি খুবই স্বতঃস্ফূর্ত একটা প্রোগ্রাম এক্সপেক্ট করি। বাংলাদেশের রাজনীতিতে আমরা সোকল্ড শোডাউনের কথা বলি, একটা শোডাউন হয়তো দরকারও আছে, কারণ শোডাউন করার প্রবণতা আছে, ডানপন্থীরা দেখাচ্ছে, সুতরাং মধ্যপন্থীদেরও কিছু শক্তি প্রদর্শন, মানে শান্তিপূর্ণভাবে সংখ্যার শক্তি, এগুলো বার্তা দেয় সমাজকে। বিশেষ করে যখন মধ্যবিত্তরা দেখছে, মধ্যপন্থী মানুষরা দেখছে, সেকুলাররা দেখছে, শুধুমাত্র মতাদর্শিক ভিন্নতার কারণে। এই যে আমরা ওসমান হাদির কথা বলছি, ওসমান হাদির একটা ভিডিও আছে প্রথম আলো নিয়ে, এটা ছড়িয়ে পড়েছে। উনি বলছেন তখন ওই যে ডাক হয়েছিল একবার যখন ওই জবাই করে জিয়াফত করবে, ওসমান হাদি বলছেন ওখানে যাওয়ার প্রশ্ন কেন আসছে, প্রয়োজনে 10টা প্রথম আলো বানাও, বানিয়ে তুমি ওটাকে সারপাস করো। ওর মতাদর্শকে উনি নিজে ইনকিলাব কালচারাল সেন্টার বানিয়েছেন, উনি তো এটা রিফিল করেছেন। সো এই যে উদার গণতন্ত্রে যে মানুষগুলো, তারা দেখছে যে ভিন্ন মতের কারণে এরকম ভ্যান্ডালিজম হয়, এবং উই আর লাকি যে ক্যাজুয়ালিটি হয় নাই, ডেইলি স্টারে তো ঝুঁকি তৈরি হয়েছিল। সো এই মানুষগুলোর সামনে আসলে এরকম একটা শক্তি থাকা দরকার, তাতে তারা আশ্বস্ত হন যে বাংলাদেশ অন্তত একটা সঠিক হাতে পড়তে যাচ্ছে। আমি প্রায় তারেক রহমান সম্পর্কে একটা কথা বলি, একটু বলে শেষ করি।
তারেক রহমান রাজনীতি সবাইকে পছন্দ করতে হবে না, বিএনপিকেও সবাইকে ভোট দিতে হবে, আমরা চাইও না। আমরা চাই বাংলাদেশে আরো এক বা একাধিক রাজনৈতিক দল শক্তিশালী হয়ে উঠুক, কিন্তু বাংলাদেশের বিদ্যমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের পর পলিটিক্যাল যে ভ্যাকিউম তৈরি হয়েছে সেটার প্রেক্ষাপটে বিএনপির শক্তিশালীভাবে থাকা এবং তার নেতৃত্ব জনাব তারেক রহমানের হাতে থাকা খুবই জরুরি। এবং আমরা চাই বা না চাই, আমি এটা মনে করি, অনেকে মনে করছেন জামাত অনেক ফাইট টেট দেবে, আমি মনে করি না। বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে, সুতরাং আমাদের এই শুভকামনা এবং চাপ তারেক রহমানের উপরে রাখা উচিত যেন তিনি জনগণের স্বার্থে ঠিকঠাক মতো কাজ করেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। শেষ করে দেবো ডক্টর পাভেল, আপনি যদি কিছু অ্যাড করতে চান। এই যে প্রত্যাশা আমার সাথে রোমিও এবং জাহিদ যেটা করলো, আমি তার সাথে শতভাগ থাকতে চাই, এবং জনদুর্ভোগ এড়ানোর ব্যাপারটি তার মাথায় ছিল বলে কিন্তু তিনি 25শে ডিসেম্বরকে বেছে নিয়েছেন, তার সেই দিন এবং তার পরবর্তী 2 দিন ছুটি আছে। সেই কারণে জনদুর্ভোগ যেন সর্বনিম্ন পর্যায়ে থাকে, এই ব্যাপারে বিএনপির পক্ষ থেকে সতর্কতা রয়েছে, এবং আমরা সেজন্য শহরের বাইরে ওনার যাত্রাপথ এই অংশটি পুরো বক্তব্যের সবচেয়ে সংবেদনশীল জায়গা, যা প্রথম শুনলে অনেকের চোখে পড়ে না। হবার জন্য কেন আসবেন? উনি এই দেশেরই মানুষ, এবং এই দেশের মানুষের আত্মত্যাগে কিন্তু তার এই ফেরার রাস্তাটাকে প্রশস্ত করেছে, হেনস্থা করেছে, বা এই ঘটনার সাথে যারা আসলেই জড়িত তাদের কি সরকার চিহ্নিত করে বের করতে পারবে, গ্রেফতার করতে পারবে? নুরুল কবির আমার সম্পাদক ছিলেন এবং একটা অসাধারণ মানুষ, যার সঙ্গে আমি প্রায় 17 বছর কাজ করেছি। উনি এমন একটা মানুষ যে উনি আমাকে, ওনার সাথে আমি চলে এসেছি, ওনার প্রতি একসময় অনেক ক্ষোভ ছিল, কিন্তু তার আমার প্রতি যে স্নেহ এবং তার যখন আমি তাকে দেখেছি আমার প্রত্যেকটা বিপদে, আমি যখন শেখ হাসিনার সময় বিভিন্ন সময় আমাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থায় বারবার জিজ্ঞাসাবাদ করেছে, ওই সময় আমার পাশে আমার অভিভাবক হিসেবে ছিলেন, এবং আমার গায়ে যাতে কখনো কোনো ফুলের টোকাও না পড়ে সেটার সর্বশেষ চেষ্টা উনি করেছেন। তো ওই দিন আমি সারা রাত আসলে ঘুমাতে পারিনি, সারা রাত ওই ঘটনা দেখার পরে আমি ঘুমাতে পারিনি। ওনাকে বহুদিন পর একটা টেক্সট দিয়েছে, উনি বলেছেন যে হি ইজ ওকে। উনি ওই দিন আসলে কেন গিয়েছিলেন? উনি কি ওই দিকে 8-10টা মবের মতো করে উনি দেখতে গিয়েছিলেন যে দেখি কতটুকু পুড়েছে বিল্ডিংটা? না, উনার কাছে দায়িত্ববোধ থেকে, উনি এডিটর কাউন্সিলের সভাপতি, প্রেসিডেন্ট, উনার কাছে মনে হয়েছে যে আমার সাংবাদিকরা যখন এরকম একটা ভয়াবহ একটা সিচুয়েশনের মধ্যে, আমার নৈতিক দায়িত্ব হচ্ছে তাদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করা। সেদিন অন্য কোনো সাংবাদিকরা হয়তো এইভাবে চিন্তা করেনি, কিন্তু ওনার তো দায়িত্ববোধ আছেন, যে দায়িত্ববোধ থেকে উনি ক্রসফায়ারের বিরুদ্ধে কথা বলেছেন, গুমের বিরুদ্ধে কথা বলেছেন, মানে অন্যায্য ব্যবস্থা, নির্বাচনের ভণ্ডুল করার যে ব্যবস্থা ছিল তার বিরুদ্ধে কথা বলেছেন। আমার কাছে বারবার মনে হয়েছে নুরুল কবির ওই দায়িত্ববোধ থেকে গিয়েছিলেন। ওই দিন আমাদের প্রত্যেকের যাওয়া উচিত ছিল, আমরা পারিনি, কিন্তু উনি যে কাজটা আমাদেরকে একটা এক্সাম্পল দেখিয়ে দিয়েছেন। এবং দেখেন এর মধ্য দিয়ে যে ঘটনাটা হয়েছে, উনি যে রেজিস্ট্যান্স তৈরি করেছেন, আমরা সাহস পেয়েছি। আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের একজন অভিভাবক আছে, এবং ভবিষ্যতে এরকম ঘটনা যতই আসুক আমাদের জান বাজি রেখে হলেও আমার অন্য কলিগের সাথে এটা হতে দিব না। এই যে একটা স্পিরিট। এখন প্রশ্ন হচ্ছে যে সরকার কি ওইখানে, সরকার তার মতো করার চেষ্টা করেছে, কিন্তু আপনি দেখেন কারা তাকে আক্রমণ করেছে। ওই মানুষগুলোর ব্যাপারে আমরা খোঁজ নিয়েছি যারা এখন পালিয়ে আছে। আমার সঙ্গে ইতিমধ্যে অনেকে কথা বলেছেন যে তারা কোনো রকম কাউকে আপনারা আইডেন্টিফাই করতে পারেন কিনা, আমরা অবশ্যই তাদেরকে গ্রেফতার করার জন্য, এবং এই ব্যাপারে মামলা হবে, আমি জানি না এতক্ষণ হয়েছে কিনা। তাদেরকে কিন্তু, তাদের অনেকেই কিন্তু ইটিভির গলিতে নেশাখোর বা বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে জড়িত বলে এখানে ছিল। এই ধরনের মানুষগুলোই ইটিভির গলিতে ঘুরে, তারা কি কারোর সোর্স কিনা। আপনার কি মনে হয় কোনো রাজনৈতিক দলের সাথে, কোনো সংগঠনের কোনো কর্মী? আমি এটা মনে হওয়ার কিছু আমি বলতে পারছি না, কারণ যখন আমি ক্যাম্পাসে দেখেছি, যখন ছাত্র দলের সাথে ছাত্রলীগের মারামারি হতো, তখন কিছু মানুষ থাকতেন যে ওই বিড়ির দোকান থেকে সিগারেটটা তার পকেটে ঢুকায় নেওয়া, বা চায়ের প্যাকেটটা বিস্কিটটা নিয়ে চলে যাওয়া। আমি এরকম বহুবার আমার ক্যাম্পাসে হয়েছে, এবং পরে দেখা গেছে যে আমার নিজের উপরে অনেক দোষ চলে এসেছে, প্রতিবাদ করতে গিয়ে আমি নিজেও ফেঁসে গিয়েছি। কিন্তু এরকম যে বহু লোক আছে, এবং আপনি দেখেছেন যে ডেইলি স্টারের যে ভ্যালুয়েবলস গুলো কিভাবে গনিমতের মাল মনে করে নিজেরা ভাগাভাগি করে নিচ্ছে। জুলাইয়ের যে স্মৃতি স্তম্ভ করেছে বা স্মৃতির জন্য একটা কর্নার করেছিল ডেইলি স্টারে, সেটাকে নৃশংসভাবে ধ্বংস করা হচ্ছে। তো এইগুলো তো আমরা বুঝতে পারি যে এই জিনিসগুলো তারা আসলে জুলাইকে ধারণ করে না, তারা এসেছে লুট্টরাজের যে প্রক্রিয়া। এবং আমি বিশ্বাস করি যে এরা আদিষ্ট হয়ে কাজ করেছে, মূলত সেনাবাহিনীকে দুর্বল দেখানো, পুলিশকে দুর্বল দেখানো, যাতে তারা নির্বাচনমুখী না হতে পারে, এই ভয়টা সেনাবাহিনীকে দেখানো। কিন্তু আমি বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী
যথেষ্ট ক্যাপাবল একটা শান্তিপূর্ণ নির্বাচনকে সংগঠিত করার। আমি বিশ্বাস করি বাংলাদেশের পুলিশের শুধু সুযোগ দিলে তারা একাই যথেষ্ট সুন্দরভাবে একটা নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারে। সেই প্রেক্ষাপটটা রাজনৈতিক নেতৃবৃন্দদের করতে হবে, আমাদেরকেও আমাদের জায়গা থেকে একটা গণতান্ত্রিক উত্তরণের জন্য এগিয়ে যেতে হবে। আচ্ছা, কেউ যদি দুর্বল দেখাতে চায় তাহলে চাইলেই বা পারবে কেন, যদি যারা কাজ করছে তারা আসলে সেই রকম দুর্বলতা শো করতে না চায়, সেই জায়গাটা কেন আসছে? সবল হওয়ার মার দিতে হবে। মার দিলে পারে আমাদের তো কিছু নব্য গজিয়ে ওঠা মানুষজন বলছে যে উনাদের গায়ে হাত হবে কেন, এখানে তো ফুলের টোকা দিতে হবে। তো পুলিশের তো আসলে ফুলের টোকা দেওয়ার মতো কোনো সুযোগ নাই। পুলিশের সামনে আছে মবের যে এসওপিটা আছে সিআরপিসি এবং পিআরবিতে বলা আছে, সেটা সুন্দরভাবে সেটা আমরা এমনটা শুনেছি। আমি ডক্টর পাভেল, আমি আপনার কাছে একটু আসি। আমরা এমনটা শুনেছি যে সময়টা আসলে সহযোগিতা চাওয়া হয়েছিল, ইমিডিয়েট রেসপন্সটা আসলে তারা পাননি। আমাদের যারা বন্ধুরা ওখানে কাজ করছেন তাদের কাছ থেকে শুনেছি। এটা আপনি কিভাবে দেখেন? আমার মনে হয় যে রেসপন্সটা আরও বেশি প্রম্পট হওয়া উচিত ছিল। আর তাছাড়া এটা কি করে আমরা মেনে নেব যে আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন থাকতে পুরো একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা মহানগর, আমাদের দেশের রাজধানী, সেখানে শহরের একদম কেন্দ্রস্থল বলতে গেলে যে জায়গাগুলো, সেখানে একটা ভবনকে নিরাপত্তা দিতে না পারার ব্যাপারটাকে যখন আমরা সামনে আনি, তখন দেশ কতটা নিরাপদ, এই প্রশ্নটা যখন সামনের মুখোমুখি দাঁড়িয়ে যায়, তো সেটাকে সত্য হতে দেওয়াটা আমাদের জন্য বলবো যে একটা নৈতিক পরাজয় মেনে নিতে হবে। এটা খুব সত্যি কথা। এইরকম উদাহরণটা সৃষ্টি হওয়াটা জনগণের জন্য কিন্তু খুব বেশি প্রত্যাশার জায়গায় থাকে না, এবং যারা এই কাজটির মধ্যে দিয়ে যে বার্তাটা দিতে চায় তারা অনেক সময় সফল হয়ে যান। তো আমার মনে হয় যে ভবিষ্যতে এই জায়গাগুলোতে খুবই সতর্কতার দরকার, কারণ আমার মনে হয় না যে এটি শেষ ঘটনা, এরকম ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় যে ওই ফুলের টোকার ওই বিশেষণের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে বোধহয় আরও বেশি করে দেখানো যে কোনটাতে জনগণ আশ্বস্ত হয়, জানমালের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়, সেই বোধহয় আরও একটু বেশি নজর দেওয়া। ডক্টর জাহিদুর রহমান, আমরা সরকারকে অনেকবারই দেখছি দুর্বল থাকতে, দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীলদের এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে আমরা সেইভাবে অ্যাক্ট করতে দেখি না। কারণটা কি আসলে? প্রথম থেকে কি কারণ ছিল সেটা অনুমান করতে পারি, আর এখন মনে হয় সরকার আর পেরে উঠছে না। আপনাকে যখন কেউ মনে করবে যে আপনি আসলে পারেন না, আপনার সেই সক্ষমতা নেই, আপনার সেই সাহস নেই, তখন পেয়ে বসবে। প্রথম দিকে এটা আমার একটা ইন্টারপ্রিটেশন যে সরকারের একটা বড় অংশ তখন নির্বাচন অনেক পরে, 5 বছর পরে হবে তবে চাইছিল, তখন সরকার এত খারাপ পারফর্ম করতে শুরু করেছে, এত খারাপ হয়ে যায় নাই। এই সরকারের তো আসলে মাঠে কোনো ফোর্স ছিল না। একটু খেয়াল করি, এটা তো 1-11 সরকার না। 1-11 সরকার মূলত একটা মিলিটারি সরকার, যার একটা সিভিলিয়ান ফেজ ছিল। সো তার মাঠে শক্তি ছিল সেনাবাহিনী। পলিটিক্যাল সরকার ভালো হোক খারাপ হোক, তার কিন্তু মাঠে তার কর্মী বাহিনী থাকে। এই সরকারের আসলে নিজের কিছু ছিল না। এই সরকার চেয়েছিল সম্ভবত শুরুতে, বলে ফেলা ভালো, ডক্টর ইউনূস ভেবেছিলেন ওই সমন্বয়কদের ডাকেই লাখো লাখো মানুষ রাস্তায় এসে মুভমেন্ট করেছে। সেই কারণে উনি বলেছেন যে ছাত্ররাই তার নিয়োগকর্তা, ওদেরকে মাথায় তুলে রাখার চেষ্টা করেছেন যাতে ওদেরকে ফোর্স হিসাবে মাঠে রাখা যায়। অচিরেই তার ভুল ভাঙলো যে না, ওরা আসলে সামনে ছিল। আমি কোনোদিনই নেতৃত্ব শব্দটা ব্যবহার করিনি আজ পর্যন্ত, সচেতনভাবে সামনের সারিতে তারা ছিলেন। উনি বুঝে গেলেন। তো ফলে মাঠের কিছু শক্তি লাগবে তো প্রয়োজনে। আমি আপনাকে একটা উদাহরণ দিলে জিনিসটা খুব ক্লিয়ার হবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যখন হাসনাত আবদুল্লাহ গেলেন যমুনা ঘেরাও করতে, ওখানে একটা জমায়েত হলো, পরে শাহবাগে একটা জমায়েত হয়েছে। ওই শাহবাগের জমায়েতটা যে কেউ খুঁজে নিলে দেখবেন এখানে প্রচুর ইসলামিস্ট, শুধু জামাত ইসলামের কথা বলছে, জামাত ইসলাম তো ছিলই, আদার ফার রাইট ইসলামিস্টরা ওখানে এসে জমা হয়েছিলেন। তার মানে আমি যেটা বলতে চাইছি, সরকার তার মাঠের শক্তি হিসাবে এই ফার রাইটদেরকে রাখতে চেয়েছেন যাতে প্রয়োজনে, প্রমোট প্রয়োজনে যারা তারা পাল্টা কিছু করতে পারে। এবং কি করতে পারেন আমি সেটাও অনুমান করি। সরকারের ভয় ছিল তারা যদি ক্ষমতা এক্সটেন্ড করতে চায়, বিএনপি যদি মাঠে নেমে যায়, তাদের ঠেকাবে কে? খেয়াল করুন, বিএনপি ঢাকা শহর সহ সারা দেশের কতগুলো শহর যদি কন্টিনিউয়াসলি ব্লকেট দিয়ে বলে থাকে ইলেকশন দাও, তাহলে কি হবে? সরকার অ্যাকশন নেওয়া কঠিন। সো এই ফার রাইটদেরকে সরকার সম্ভবত ব্যবহার করতে চেয়েছিল। এখন প্রশ্রয় দিতে দিতে এখন এমন জায়গায় এসছে সরকার আসলে পেরে উঠছে না, এখন চাইলেও পারছে না, কারণ ওর তো ওই প্রশ্রয় তৈরি হয়েছে, ওর সাহস তৈরি হয়ে গেছে। এটা অতর্ব সরকার, অক্ষম সরকার, এই হচ্ছে প্রধান কারণ। নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে আপনি মনে করছেন। আমরা চাই যে দেশের পরিস্থিতি স্থিতিশীল থাকুক এবং সরকার সফলভাবে আসলে যে কোনো প্রতিক্রিয়াশীল ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যেন প্রতিহত করতে পারে, সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো ভিডিও। সবাইকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, বিদায় নিচ্ছি আজ। দেখা হবে আবার আগামীকাল।